জাতিসংঘ জাতিসংঘ এই সমস্ত জায়গায় বড় বড় পদে ছিল। তারপরে এই দেশে আইসা সরকারে এমপি হয়ে মন্ত্রী হয়ে পররাষ্ট্রমন্ত্রী পেয়ে গেল। সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সে একবার আরেকটা রাষ্ট্রকে ঘোষণা করলো যে অমুক রাষ্ট্রের সাথে তো আমাদের সম্পর্ক স্বামী আর স্ত্রীর মতো। এই যে কথাটা পররাষ্ট্রমন্ত্রী বলছিল, এটা তো উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী, তাই না? আচ্ছা, জিজ্ঞাসা করছে ভাই কি লিগা তারা আপনি স্বামী বলবেন? সে আপনাদের স্বামী কেমনে হলো? স্বামী হলে এরকম স্ত্রীরা এরকম স্বামীকে ফ্রি সার্ভিস দিয়ে যায়, আমরা এরকম তাদেরকে শুধু ফ্রি সার্ভিস দিয়ে যাই। আচ্ছা, কেন এই সার্ভিস দিচ্ছেন? ও সব বলছে, পত্রিকা খুলে দেখেন 3-4 বছর আগে সব কথা সে বলছে এই জন্য সেই ভারত রাষ্ট্রের এই সরকারকে বারবার ক্ষমতায় আনা উচিত, কারণ এই সরকারের মতো ভারতকে এইরকম ভাবে বিনামূল্যে সার্ভিস আর কেউ দেবে। বলে না এই কথাগুলো? দেখেন, একটা মানুষের মধ্যে লাজ লজ্জা কি পরিমাণ হারাইলে, আত্মমর্যাদা বোধ কতটুকু লোপ পাইলে, নিজের দেশ সম্পর্কে, যেই দেশ তাকে মন্ত্রী বানাইছে, সাধারণ মন্ত্রী না পররাষ্ট্রমন্ত্রী, সেই দেশ এবং সেই জাতি সম্পর্কে আরেকটা দেশের ব্যাপারে গণমাধ্যমে সারা দুনিয়ার মিডিয়ার সঙ্গে সে বলে আমরা এই রাষ্ট্র থেকে ওই রাষ্ট্রকে যা দিছি সারা জীবন ভুলতে পারবে না। এই জন্য বারবার আমাদেরকে ক্ষমতায় আনা উচিত। বলেন এইগুলা? বলেন, যদি চুরিও করে থাকে কোন চোরাও তো এইভাবে করে না, মাঠ না পাইতে দিছ, এরপরে এইভাবে লাজ লজ্জা ছাড়া মানে আত্মমর্যাদা বলতে কিছুই ছিল না, আত্মসম্মান বলতে কিছুই ছিল না। তোমাকে নিয়ে আরেক দেশে তিলক করা দেয়, তুমি বেটা তুমি বেটি যেই কপাল খোদার দরবারে সেজদায় ঢুকো, তোমার সেই কপালে তুমি তো নিজেকে মুসলমান বলে পরিচয় দাও, তোমার কপালের মধ্যে আরেকটা ধর্মের প্রতীক তিলক করায় যখন তোমাকে তিলক পড়ায় মুখ্যমন্ত্রীর পরিচয় দিল, তখন তো তোমার আত্মমর্যাদা থাকলে একটু বিবেকে ভাবত যে আমি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আমি তো তোমার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী না, তুমি তো আমাকে কপালে তিলক পড়াতে পারো না, আমি যদি নিজেকে মুসলমান বলে দাবি করি। এই কথাটুকু বলবার মতো আত্মমর্যাদা ছিল। এই তো হলো এত হায়ার এডুকেটেড জাতিসংঘ সারা বিশ্ব দরবারে চাকরি বাকরি করে এসে এই হলো তাদের সম্মান, আর এই হলো জাতির সম্মান। বলেন, আপনার মন্ত্রী যদি বলে যে আমরা স্ত্রীর মতো আমরা স্বামীর মতো, এই দেশের মর্যাদা কোথায় গিয়ে থাকে? বলেন। এবার আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রীর কথা শোনাই, সে এত হায়ার এডুকেটেড না, আপনাদের দৃষ্টিতে এসে তার ডবল ডক্টরেট নাই, সে জাতিসংঘে চাকরি করে নাই, সে দুনিয়ার তোমাদের জেনারেল এত উচ্চ শিক্ষার কোন ডিগ্রি নেয় নাই, তার ডিগ্রি আছে শুধু 2টা। কয়টা? নামের শুরুতে মোল্লা, শেষে আছে মুত্তাকি। বলেন, মুত্তাকি মানে বুঝেন? আরে ভাই বলেন না কেন? মুত্তাকি কাকে বলে আমাদের দেশে? পরহেজগার, মানে খালি মোল্লা না, এটা পরহেজগার মোল্লা, মানে ডবল মোল্লা। পুরো নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। সেও একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, আর ওই পররাষ্ট্রমন্ত্রী গেল সেপ্টেম্বর মাসে, এই এখনো 2 মাস পুরো হয় না, এই সেপ্টেম্বর মাসে না, এই অক্টোবর মাসে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখন শুরু হয়েছে মাত্র, এই অক্টোবর মাসে ওই মোল্লা ওই দেশে গেছে যেই দেশে তোমার এই সুটেড বুটেড পররাষ্ট্রমন্ত্রী বলতো আমার স্বামী। ওই মোল্লা যখন তাদের দেশে গেছে, তাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী তার সাথে একটা বিজেপির মতো মনে হয়। দেখছেন আপনারা? পাখিরা কইরা মোল্লাতে খাড়া দিছে, মনে একদম পুরো ভয়ঙ্কর জায়গা, আর পাশে একটা হুক না মিলে মনে হয় না এরকম? স্যালুট দেয়, স্যালুট, হুজুররা স্যালুট দেয়, লাইন ধরে দাঁড়ায় থাকে যে মোল্লা ভাই সালাম সালাম আদাব করে না এগুলা? আমি অন্য কিছু বুঝাইতে চাই নাই, আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, এই যে একটা পররাষ্ট্রমন্ত্রী, আমিও একটা পররাষ্ট্রমন্ত্রী, যেই পররাষ্ট্রমন্ত্রী ভিক্ষা চায় যে দয়া
ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়ে আরেকবার একটু আমাদের উপর করুণা করো। এটাও একটা পররাষ্ট্রমন্ত্রী, আমিটাও আরেকটা পররাষ্ট্রমন্ত্রী। যেই পররাষ্ট্রমন্ত্রী সেই দেশে আসার পর 150 কোটি মানুষের পপুলেশনের সেই গোটা দেশ নড়ে চলে বসছে। গোটা পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা সেই মোল্লাকে অভ্যর্থনা জানানোর জন্য, স্যালুট জানানোর জন্য, সম্ভাষণ জানানোর জন্য, প্রটোকল দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। জানেন এই মোল্লার পরিচয়? এই এত উচ্চ শিক্ষিত না আপনাদের দৃষ্টিতে, আমাদের মতো মোল্লা, তার সাথে 1 ঘন্টার বৈঠক করেছি আমরা, একদম এরকম ফেস টু ফেস। মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকির সাথে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেছি, আলোচনা করেছি দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় স্বার্থ সুবিধা নিয়ে। আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি, আল্লাহকে হাজির নাজির জেনে আমরা দেখলাম মাথায় পাগড়ি পরা, হাতে তার তসবিহ। যতক্ষণ আমরা কথা বলি ততক্ষণ তার তসবিহ চলে, হাতে তসবিহ বিধি চলে, ডানা চলে, মুখে আল্লাহর জিকির চলে। যখন তিনি কথা বলেন তখন তার হাতের তসবিহ স্টপ থাকে। এইরকম আল্লাহর জিকির করেন। শুধু এই এক মন্ত্রী না, 5টা মন্ত্রীর সাথে আমরা 1 সপ্তাহের মধ্যে মিটিং করেছি। বিদ্যুৎ মন্ত্রী, শ্রম মন্ত্রী, তারপরে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রের মূল দায়িত্বশীল প্রত্যেকের হাতে একই চিত্র, তসবিহ জপতেছে, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, মন্ত্রণালয় চালাইতেছে, রাষ্ট্র চলতেছে। বলবেন হুজুর কিরকম রাষ্ট্র চলে? কিরকম রাষ্ট্র চালাইতেছেন আপনারা মোল্লারা? শুনবেন কিরকম? বেশি কথা বলবো না। আপনারা যারা মনে করেন যে মোল্লারা রাষ্ট্র চালাইতে পারে না, তাদেরকে দেখায় যে মোল্লারা কতটুকু পারে। সেই দেশে 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন কওমি মাদ্রাসার মোল্লা, দেওবন্দি মাদ্রাসার হুজুর, একেবারে দেওবন্দি মাদ্রাসার। আমি যে পররাষ্ট্রমন্ত্রীর কথা বলতেছি, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি, তিনি যখন ভারত সফর করলেন, অহংকার করে বললেন আমি দারুল উলুম দেওবন্দের সন্তান, বলেন নাই? তারপরে তিনি সেই দেওবন্দে গেছেন। দেওবন্দে যাওয়ার পর দেওবন্দের ছাত্র মনে করছে আমার বড় ভাই আইছে, পোলাপানের কি খুশি যে বড় ভাই আইছে। এরপরে সেই বড় ভাই দারুল উলুম দেওবন্দের দারুল হাদিসে গেলেন। দারুল হাদিসে গিয়ে কোথায় বসছেন? মসনদে বসছেন, সিংহাসনে বসছেন, চেয়ারে বসছেন, কোথাও বসেন নাই। ওস্তাদের সামনে টেবিলের ওই পারে গিয়ে কিতাব সামনে নিয়ে হাঁটু গেড়ে বসছেন যে এটা আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমি এখানে শিখতে আসছি। তারা রাষ্ট্র চালাইতেছে। 2021 সালের 15ই আগস্ট তারা ক্ষমতায় আসছে। 2021 সালের 15ই আগস্ট যখন তারা ক্ষমতায় আসে, তখন তাদের দেশের যে মুদ্রা ছিল সেই মুদ্রার নাম হলো আফগানি। আমাদের দেশের মুদ্রার নাম কি? টাকা। তাদের দেশের মুদ্রার নাম হলো আফগানি। $1 কিনতে, $1 একটা মার্কিন ডলার কিনতে তাদের দেশের 130 আফগানি মুদ্রা খরচ হইত 2021 সালে। মোল্লারা ক্ষমতা পাওয়ার পর, মৌলবীরা ক্ষমতায় আসার পর, হুজুররা দেশ চালানোর পর 4 বছরের মাথায় সেপ্টেম্বর মাসে আমরা নিজেরা দেখে এসেছি, সেখানে এখন ডলারের দাম 65 আফগানি। বলেন 130 থেকে নামছে কোথায়? অর্থাৎ তাদের দেশের টাকার দাম এখন এত বাড়ছে, আগে 130 টাকা দিয়ে বিশ্ববাজারে যা পাওয়া যেত, এখন তাদের দেশের 65 টাকা দিয়ে সেই জিনিস পাওয়া যায়। কত পার্সেন্ট বাড়লো বলেন তো? 130-এর অর্ধেক হলো 65, মানে ডবল হয়ে গেছে তাদের দেশের মুদ্রার দাম। আর আমাদের দেশের এখন তো আর বলতে পারবেন না যে এই দেশে এখন দুর্নীতিবাদ আছে। এখন তো হলো সারা পৃথিবীর আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ। আমি অন্য কিছু বলতেছি না, যা যা বলা দরকার সব বলতেছি না। এখন তো আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ আমাদের রাষ্ট্রে আছে, তাই না? আমাদের দেশে 2021 সালে $1 পাওয়া যেত বাংলাদেশি টাকা 100 টাকা, কম বেশি। আর 2000 এখন যে দেখেন $1 বাংলাদেশি টাকা 122 টাকা, 23 টাকা, 125 টাকার মতো। তাহলে বলেন 4 বছরে আপনার দেশের টাকার দাম
আমাদের দেশের টাকার দাম বাড়লো 65 টাকা। তো বলেন এটা তো হুজুররাই করছে, মোল্লারা করেছে। 30 জন মন্ত্রীর মধ্যে 28 জনই মোল্লা, কওমি মাদ্রাসার আলেম। আমরা গেছি এক দেশের, এক প্রদেশের 33টা প্রদেশ। আমাদের বাংলাদেশ হলো আপনার কত, এই 80,000 কিলোমিটার না, কত কিলোমিটার, 76,000-এর মতো মনে হয়, 76-78 এরকম কাছে। সেই দেশটা হলো 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশটাকে 8 ডবল করলে যত বড় রাষ্ট্র হবে। এত বিশাল রাষ্ট্র চালাইতেছে মোল্লারা, মোল্লারা চালাচ্ছে 33টা প্রদেশ। এক প্রদেশের গভর্নরের সাথে দেখা করতে গেলাম, কই আছে, সবক করে গেছে, আপনি একটু বসেন, আপনার গভর্নর সাহেব সবক করে আছে আমাদের। এখনো মাদ্রাসা মোল্লাগিরি ছাড়ে নাই। জিজ্ঞেস করলাম যে ভাই রাষ্ট্র চালাইবেন না মোল্লাগিরি করবেন? আমাদের আমিরুল মুমিনিনের নির্দেশ যে যেই সমস্ত হুজুররা আগেও সবক পড়াইতো, মন্ত্রী মিনিস্টার হওয়ার পরে মাদ্রাসার সবক পড়ানো বন্ধ করলে চাকরি থাকবে না। ভাই একেবারে খালেস মোল্লা, পিওর মোল্লা, অন্য কিছু নাই, ভেজাল নাই কোনো। এই নির্ভেজাল মোল্লাদের হাতে একটা বারের জন্য রাষ্ট্রকে দিয়ে দেখেন। আপনারা বিশ্বাস করতে চাইবেন না। আরেকটা আশ্চর্য তথ্য দিয়ে আমি এই চ্যাপ্টার শেষ করতেছি। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, ইসলামী অর্থ ব্যবস্থার সৌন্দর্য হলো এমন অর্থ ব্যবস্থা হইতে হবে শুধু গড় হিসাব দিয়ে এই ভাওতাবাজি বা পাবলিকরে বোঝাই বানানোর হিসাব না। বলো দরিদ্র মানুষের কি লাভ হয়েছে, বলো গরিব মানুষের কয় টাকা ইনকাম বেড়েছে সেটা বলো, গরিব মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বেড়েছে সেটা বলো, গরিব মানুষ আগে কি দিয়ে ভাত খাইতে এখন কি দিয়ে ভাত খায় সেই হিসাব করো, আর বড় লোকের সাথে গরিবের সম্পদের পার্থক্য কতটুকু কমছে ওই হিসাব বলো। ওই দেশটা, যেই দেশটাকে এখনো পৃথিবীর মাত্র একটা দেশ স্বীকৃতি দিয়েছে, আর গোটা পৃথিবী এখনো তাদেরকে স্বীকৃতি দেয় নাই। মাত্র 42টা রাষ্ট্র তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আমাদের বাংলাদেশ এখনো পর্যন্ত সেই সাহসটুকুও করে নাই। সেই দেশ তারা প্রতি মাসে 8 লক্ষ পরিবার, শব্দটা বলেন, 8 লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে ভাতা দেয় রাষ্ট্রীয় ভাবে। কত, কয় লক্ষ ভাতা কত দেয় শুনবেন? মিনিমাম ভাতার পরিমাণ হলো তাদের দেশের 5,000 আফগানি, আপনার বাংলাদেশের 10,000 টাকা। আর ভাই কতজনকে দেয়? 8 লক্ষ মানুষকে দেয়। তাদের সম্পর্কে বলা হয় হুজুররা নাকি সংকীর্ণ মনা, হুজুরদেরকে সংকীর্ণ মনা উগ্রবাদী সাব্যস্ত করার চেষ্টা করো। আল্লাহর কসম খেয়ে বলি, মোল্লা মৌলবীরা যেই মানবিকতার আদর্শ একবিংশ শতাব্দীতে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে, অন্য কারো পক্ষে সেটা সম্ভব নয়। সেই দেশ 40 বছর ধরে যুদ্ধ চলতেছে, 5 বছর, 25 লক্ষ মানুষের জীবন গিয়েছে। কত? আপনার মতো ওই চাপাবাজির 30 লাখ না, ওই চাপাবাজির 30 লাখ না, বললাম তো, প্রমাণ করে দেখেন। একটা মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা দেশ এবং একটা জাতির 55 বছর মিথ্যাবাদিতার মধ্যে ভাসছে। এই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না। মিথ্যার উপর ভিত্তি করো কেন তোমরা? 1971 মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষের জীবন গেছে, এর সপক্ষে কোন প্রমাণ নাই। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানানোর পক্ষে, কিন্তু মিথ্যা কথা বলতে হবে কেন বলেন? মিথ্যা কথা কেন বলতে হবে? প্রমাণ করো।